আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। সেভেন সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে কি ঘটবে? বিএনপি ভয় দেখাচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, আমাদেরকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো। যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন, চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন আমরা সেই ভিডিওটি দেখি। যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে হাদিয়াগুলো আমাদের জন্য নিয়ে আসছে, বাংলাদেশের জন্য যে চমকগুলো নিয়ে আসছে, বাংলাদেশের জন্য যে এক ঐতিহাসিক দৃষ্টান্ত রেখেছেন, সেই বিষয়গুলো জানতে পারবেন। চীন সফরে কি অর্জন করেছেন, আসুন না টেনে শেষ পর্যন্ত দেখি। এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, ক্ষমতা গ্রহণের পরপরই সেভেন সিস্টার্স নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আর এটার জেরে ভারত নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। গেল ঈদের আগে, আমাদের ঈদের মাত্র 2-3 দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন, আপনাদের খেয়াল আছে তো? সেই চীন সফরে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে, যেটার তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারে বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা। এখানে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড, অর্থাৎ স্থল বেষ্টিত, সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। শব্দটার গুরুত্ব বুঝেন যে এই 7টি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই, বাংলাদেশই এই 7টা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ওনার এই বক্তব্যকে ভারতের রাজনীতিবিদরা হুমকি হিসাবেই মনে করছে বা ওয়ার্নিং হিসাবে মনে করছে। যদিও এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি কোন রকম প্রতিক্রিয়া দেখায়নি, তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি, আসলে বোঝা নাই, বুঝবা, আস্তে আস্তে বুঝবা। অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক। এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। ডক্টর ইউনূস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে, একটা চুক্তি রয়েছে, এগুলা আওয়ামী লীগের আমলের চুক্তি। এই সরকারের সময় এসে অনেক কিছুই মুখ থুবড়ে পড়েছে। তার বক্তব্য, মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে বাংলাদেশের ট্রানজিট দেওয়া বিষয়টি তার বক্তব্য স্পষ্ট যে যদি আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না। কোথায়? যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আসা, আচ্ছা, তাই বাংলাদেশের স্পষ্ট জানা উচিত, এই বিষয়ে তাদের ভুল কোনো ধারণা রাখা উচিত না। আমরা এই বিবৃতির নিন্দা জানাচ্ছি। দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার পরিবারকে এক ফ্রেমে দেখা গেল, এক অন্যরকম অনুভূতি বাংলাদেশিদের জন্য। দ্বিতীয়ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে। কি বললেন টেলিফোন করে তিনি? 3 নম্বর, শেখ হাসিনা এবার দীর্ঘদিন পর দেশের বাইরে ঈদ করেছেন, তার ঈদ কেমন কাটলো? 4 নম্বর খবর, আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ঈদের নামাজের একটি ভিডিও চিত্র নিয়ে সারা দেশের সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। কি ঘটেছিল আসলে সেখানে? এরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই ভিডিও। প্রথমেই আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি তথ্য দিতে চাই। খালেদা জিয়া দীর্ঘদিন পর তার প্রিয় সন্তান নাতিদের সাথে ঈদ উদযাপন করেছেন লন্ডনে। লন্ডনের কয়েকটি সূত্র জানিয়েছে বেগম জিয়া তার পরিবারকে নিয়ে অনেকদিন পর বেশ হাসি উজ্জ্বল ছিলেন। শারীরিকভাবে তিনি কিছুটা সুস্থ বর্তমানে, এবং জাইমা রহমান এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ তারেক সাহেব এবং বেশ হাসি উজ্জ্বল ছিলেন বেগম জিয়া। জাইমা রহমান নিজের হাতে তার দাদিকে এবার মিষ্টি পায়েস খাইয়েছেন, আর সেই রান্নাটা স্বয়ং জুবাইদা রহমান করেছেন এমন তথ্য পাওয়া গেছে।
এবং তিনি বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন, সবার খোঁজ খবর নিয়েছেন। তারেক রহমানের ফেসবুক পেজে যে ছবিটি প্রচার হয়েছে, দেখা গেছে বেগম জিয়া এবং তার পুরো পরিবার সেখানে উপস্থিত, বেশ হাসি খুশি তাদের দেখা গেছে। আমাদের নেটিজেনরা বলছেন বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা বলছেন, খালেদা জিয়া হাসলেই যেন বাংলাদেশ হাসে। দীর্ঘদিন তার মুখে আমরা হাসি দেখিনি এবং বাংলাদেশের বুকে ছিল এক জগদ্দল পাথর চেপে, এবং সেই পাথর সরে গেছে বেগম জিয়ার এই হাসির উজ্জ্বলতায়। আমরা বেগম খালেদা জিয়ার পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ এই হাসি সারা জীবন আমাদের মাঝে এভাবেই রাখুক। এই হাসিটি যেন বাংলাদেশের প্রতিটি পরিবারের হাসি হয়ে ওঠে। দীর্ঘদিন পর স্বৈরাচার মুক্ত হয়েছি, আর স্বৈরাচার মুক্ত হওয়ার সঙ্গে পুরো বাংলাদেশের এবারের ঈদটি ছিল ব্যতিক্রম। প্রতিবারই আমরা দেখি যারা নারীর টানে বাড়ি ফেরেন তাদের মধ্যে অস্থিরতা, কি করে বাড়ি যাবেন, টিকিট প্রাপ্তি নিয়ে চলে দৌড়ঝাঁপ। বহু মানুষ শেষ পর্যন্ত টিকিট পান না, বহু মানুষ শেষ পর্যন্ত প্রিয়জনের সাথে ঈদ করতে পারেন না, আবার বহু মানুষ রাস্তায় তাদের ঈদের সময়টি কেটে যায় দীর্ঘ জ্যামের কারণে। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে। বাজারে জিনিসপত্রের যেমন দাম বৃদ্ধি পায়নি, সব মানে আমাদের নাগালের ভেতরেই ছিল। পুরো রোজার মাসে আমাদের কোনো রকম ভোগান্তির সৃষ্টি হয়নি। আবার বাড়ি ফেরার ক্ষেত্রেও আমরা কোনো ভোগান্তির খবর পাইনি। প্রতিবার ঈদে বাড়ি ফেরা এবং আবার বাড়ি থেকে কর্মস্থলে ফেরা নিয়ে আমরা দেখি প্রচুর মানুষের প্রাণহানি ঘটে সড়ক দুর্ঘটনায়। এবারই তার ব্যতিক্রম ঘটল। আল্লাহ এভাবেই আমাদের দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন এবং শান্তি এনে দিয়েছেন। মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় যে খবরটি, শেখ হাসিনা এবারই তিনি তার প্রিয় দেশ ভারতে ঈদ উদযাপন করেছেন, এবং সেখানে তার ঈদটি ছিল নাকি একটা ঘরের মধ্যে বন্দী। তিনি যখন দেখলেন যে বাংলাদেশের মানুষ খুব আনন্দে আছে, বাংলাদেশের মানুষের রমজান ঈদ ভালো কাটছে, তখন তিনি এক অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছেন। অনেক নেতাকর্মীকে এমনটিও নাকি বলেছেন যে কি করে সম্ভব। অর্থাৎ শেখ হাসিনা ভাবতেন তার শাসনেই বাংলার মানুষ ভালো ছিল, কিন্তু এবার প্রফেসর ইউনূসের শাসনে বাংলাদেশে এক অন্যরকম ঈদ উদযাপন করেছে, এটি হয়তো তার ভালো লাগছে না। দর্শক, এর চেয়ে বেশি তথ্য আমরা এখনো পাইনি, কিছু তথ্য গণমাধ্যমের সূত্র থেকেই তুলে আনা। 3 নম্বর যে খবরটি সেটি হলো ভারতের পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ, তিনি টেলিফোন করেছেন আমাদের প্রফেসর ইউনূসকে, ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে এটা আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেছেন। প্রফেসর ইউনূসও শাহবাজ শরীফ এবং পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিরকম ব্যক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে অন্যতম একজন ব্যক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অল্প সময়ে তিনি যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, অবশ্যই আমরা মনে করি তিনি 5 বছর থাকলে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবেন। আর এজন্য আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প নেই, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। প্রিয় দর্শক, সকলের কাছে একটি আকুল আবেদন যে একটি শিশু বাচ্চা যেটা আমাদের সাথে পড়ছে, কিন্তু তার টনসিলের ভয়াবহতা অসুস্থতার কারণে টনসিল বেঁকে গিয়েছে, এজন্য তার অপারেশন দরকার, জরুরি অপারেশনের জন্য তার আর্থিক সাহায্য সহযোগিতা দরকার। আমি আমার সামর্থ্য অনুসারে তাকে দিয়েছি। অবশ্যই আপনারা যারা জাকাত ফিতরা বাকি আছে এবং যারা দেওয়ার মতো আছেন, অবশ্যই তাকে দিয়ে সহযোগিতা করবেন। এই বাচ্চাটির পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।